ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আলবিসেলেস্তে। নানা গুঞ্জন উড়িয়ে বড় জয়ের আশা সমর্থকদের। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি, ওদের রক্ষণভাগ দারুণ, কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। আজকে অবশ্যই আর্জেন্টিনা 2-1 বা 2-0 গোলে জিতবে। মেসি যেখানে আছে এইখানে মনে হলো কার আর কোনো চান্স নাই। আর্জেন্টিনার মেসি সবসময় গোল করবে। বস মানে তুই বস, গোল মিস বা গোল মিস হইতো। কিভাবে জিতবে কোনোভাবেই সম্ভব না। আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলুক। রাউন্ড অফ 32 এর শেষ দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি মিশর, সকালে ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। কাল জানাজা, 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই দাফন। তিস্তা, চীন বাংলাদেশের প্রস্তাবিত অর্থনৈতিক করিডর নিয়ে অগ্রগতি পর্যবেক্ষণ করছে ভারত। ব্রিফিংয়ে জানালেন জসওয়াল। চীনা যুদ্ধবিমান কেনার আলোচনায় নজর। মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চায় জামাত, বললেন মির্জা ফখরুল। সজাগ থাকার আহ্বান। স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপোষ না করার হুঁশিয়ারি জামাত আমিরের। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাড়ির ছাদ আর নির্মাণাধীন ভবন যেন এডিসের প্রজনন কেন্দ্র। অভিযান ও ঢিলে বা পুরানো কীটনাশক কাজ না করা আনা হচ্ছে নতুন ওষুধ। এবং এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যকর হলেও কমলে নানা অজুহাত ব্যবসায়ীদের। বিক্রি হচ্ছে নির্ধারিত দরের চেয়ে 2 থেকে 300 টাকা বেশিতে। নতুন চালানের অপেক্ষা। নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। হালেই বিদায় এমন সমীকরণের ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা দলের নানা গুঞ্জন নিয়ে। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছে না আলবিসেলেস্তারা। অন্যদিকে আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে কেপ ভার্দে। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর রাত 4টায়। মায়ামি থেকে জানবো সাজিদ মুস্তাহিদের কাছে। গ্রুপ পর্বে শতভাগ জয় নকআউটে পা রেখেছে আর্জেন্টিনা। এবার তাদের সামনে এই বিশ্বকাপের চমক কেপ ভার্দে। টানা জয় পেলেও সমালোচনাও কম হচ্ছে না আর্জেন্টিনা দলকে নিয়ে। ফিফা বাড়তি সুবিধা দিচ্ছে মেসির দলকে, চলছে এমন আলোচনা। তবে সোশ্যাল মিডিয়ার ট্রল কিংবা গুঞ্জন কোনো কিছুই স্পর্শ করছে না আর্জেন্টিনা দলকে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না, আর আপনি যদি এটা না দেখেন তাহলে চারদিকে কি হচ্ছে তা জানবেনও না। আজকাল যে কেউ যা খুশি পোস্ট করতে পারে, এসবকে কোনো গুরুত্ব দেওয়ারই প্রয়োজন দেখছি না। স্রেফ এগুলোকে উপেক্ষা করি। আর্জেন্টিনা দলের সব পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বরাবরের মতো একজনই, লিওনেল মেসি। ফরওয়ার্ডদের গোল খরা নিয়ে সমালোচনা থাকলেও কোচ আস্থা রাখছেন এলএম10-এর ওপরই। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি, সৌদি আরবের বিপক্ষে ওদের জেতা উচিত ছিল। ওদের রক্ষণভাগ দারুণ, কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। কেপ ভার্দের বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন স্কালোনি। নিয়মিত একাদশে ফিরবেন মেসি। তবে মায়ামির তীব্র গরম আর আর্দ্র আবহাওয়া কিছুটা অস্বস্তির কারণ হতে পারে আর্জেন্টিনার জন্য। দল ভালো অবস্থানে আছে। নকআউটের মঞ্চে এখন আর ভুল করার কোনো সুযোগ নেই। তবে আমরা দারুণ ফর্মে থেকেই মাঠে নামছি। এই ম্যাচটিও মোটেও সহজ হবে না। অন্যদিকে কেপ ভার্দে চায় নতুন ইতিহাস লিখতে। ধর্ষণ কাণ্ডে দলের অধিনায়ককে নিয়ে তুমুল সমালোচনা হলেও আপাতত মাঠেই পূর্ণ মনোযোগ দলটার। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে পা হরকালেই শেষ হয়ে যাবে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই আর্জেন্টিনা দল কোনো ভুল করতে চায় না কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। লিওনেল মেসি দারুণ খেলছেন, পুরো দল আত্মবিশ্বাসী। সবার প্রত্যাশা কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে রাউন্ড অফ 16-এ পা রাখবে আর্জেন্টিনা ফুটবল দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে সহজ জয়ের অপেক্ষায় দেশের আর্জেন্টিনা সমর্থকরা। আসরে স্পেন উরুগুয়েকে লো ব্লকে আটকে দিলেও দলে মেসি থাকায় নির্ভর তারা।
শেষ 16 নয়, দল নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকায় ভাবছেন সেমিফাইনাল নিয়ে। রাউন্ড অফ 32 ম্যাচে রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যেই নকআউট পর্বে জার্মানি, নেদারল্যান্ডস বাদ পড়ে জন্ম দিয়েছে অঘটনের। আটকে যাবে না তো আলবিসেলেস্তারা? প্রশ্নটা আসছে কেপ ভার্দের লো ব্লক কৌশলের কারণে। তবে বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকেরা থোড়াই কেয়ার করেন এমন বাধার। আজকের ম্যাচে হয়তো একটা পেনাল্টি পাইতে পারে, পেনাল্টিতে মেসি স্কোর করবে, হয়তো আরেকটা হইতে পারে, মানে গেস করা যায় দুইটা হবে মেসির গোল। আজকে যত কেপে ভার্দে লো ব্লক টিম খেলুক না কেন, লো ব্লক হিসেবে খেলুক না কেন, অথবা যারা বাস পার্ক খেলুক, অথবা হারাম বল খেলুক, যাই খেলুক না কেন, আজকে অবশ্যই আর্জেন্টিনা 2-1 বা 2-0 গোলে জিতবে অবশ্যই। দলে আছেন আসরে ইতোমধ্যেই 6 গোল করা লিওনেল মেসি। পায়ের ভেলকি দেখাবেন আজও, এমনটাই বিশ্বাস। মেসি যেখানে আছে এইখানে মনে হলো কার আর কোনো চান্স নাই। আর্জেন্টিনার মেসি সবসময় গোল করুক, সবসময় হ্যাটট্রিকে থাক, সবসময় বিশ্বের শীর্ষে থাক। বস মানে তুই বস উঠার লগে লগেই গোলি মিস বা গোল মিস হইতো না। মেসি যে তার গোলের ধারাবাহিকতা সেটা অব্যাহত রাখবে এবং এমবাপ্পের যে গোল সমান হয়েছে সেটা সে টপকে যাবে। এদিকে মেসি ছাড়া দলটি অচল, এমন সমালোচনার জবাব জর্ডানের বিপক্ষে দিয়েছে দলটি। সঙ্গে নির্ভর করেছে সমর্থকদেরও। তাতে কেপ ভার্দে নিয়ে ভাবতেই নারাজ তারা। আর পরের 2 রাউন্ডেও সম্ভাব্য সহজ প্রতিপক্ষ হওয়ায় ভাবছেন সেমিফাইনাল নিয়ে। কেপ ভার্দে কিভাবে জিতবে, কোনোভাবেই সম্ভব না। মেসির কাছে তো ওরা কোনোভাবেই পারতে পারবে না। কেপ ভার্দে দেখা যাবে যে প্রথম দিকে স্কোর করবে, দেন তারা বেশি ডিফেন্সিভ খেলা ট্রাই করবে, তখনই তারা আর কি গোল খাবে। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদেরও ওই একই চাওয়া। বাধা পাড়ি দিয়ে আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে খেলতে চায়, লক্ষ্যটা সকল সমালোচনার জবাব দেওয়া। খুব করে চাই যে আর্জেন্টিনা ব্রাজিল হোক, এবং আসলে সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। আমি তো ব্রাজিলের সাপোর্টার, তবে আমি চাই যে আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল ফাইনাল খেলুক। পুরো ফুটবল বিশ্বই অপেক্ষায় সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ায়। তবে তার আগে আজ আলবিসেলেস্তেদের ভাঙতে হবে কেপ ভার্দের বাধা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য খবর। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মরদেহ 4 মাস পর জনসমক্ষে। তেহরানে শুরু হয়েছে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। রাজধানীর গ্র্যান্ড মসল্লায় খামিনি সহ তাঁর পরিবারের 5 সদস্যের কফিন ঘিরে এখন শোকের ছায়া। শোকযাত্রায় যোগ দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ প্রায় 100 দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। 9 জুলাই মাশহাদে দাফন করা হবে খামেনির মরদেহ। দীর্ঘ 4 মাসের অপেক্ষার পর জনসমক্ষে আনা হলো ইরানের ইসলামী বিপ্লবের পথপ্রদর্শক আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নিয়ে যাওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং মাত্র 14 মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় পাশাপাশি। ইতিহাসের অন্যতম বড় এই শোক যাত্রায় যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া তাজিকিস্তানের প্রেসিডেন্ট, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং জর্জিয়ার প্রেসিডেন্ট নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। গ্র্যান্ড মোসাল্লায় খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি। এছাড়াও শোকযাত্রায় চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ভারতের পক্ষ থেকেও পাঠানো হয় একটি বিশেষ প্রতিনিধি দল। তবে খামেনির শেষ বিদায়ে সশরীরে উপস্থিত থাকতে পারছেন না তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি থাকায় নিরাপত্তার স্বার্থে বাবার কফিন ছুঁয়ে শেষ বিদায় জানানোর অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছে তাকে। আগামী 4 জুলাই তেহরানে মূল জানাজা শেষে খামেনির মরদেহ ধর্মীয় শহর কোম এবং শিয়াদের পবিত্র স্থান ইরাকের নাজাফ ও কারবালা হয়ে 9 জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। তিস্তা প্রকল্প, চীনা যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং বেইজিংয়ের প্রস্তাবিত চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে সাম্প্রতিক অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লির দাবি, প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপের ওপর তাদের সার্বক্ষণিক নজর রয়েছে। একই সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে নিজেদের অবস্থান আগেই বাংলাদেশকে জানানো হয়েছে বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিক সম্মত রোডম্যাপের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়ে থাকে। তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এর আগেও বাংলাদেশ পক্ষের সাথে তুলনা করে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে আমরা এর সাথে সম্পর্কিত সব বিষয়কে বিবেচনায় রাখব। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। যুদ্ধ বিমান থেকে ওপারে বোমা ও গোলাবর্ষণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ ও উখিয়ার সীমান্ত এলাকাগুলো। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় নাফ নদী ও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড। তবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি উদ্বেগজনক হলে অতীতের মতো বড় পরিসরে রোহিঙ্গা ঢলের আশঙ্কা আপাতত কম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। গত ১.৫ বছর ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের মংডু ও ভুতিডং শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মংডু ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিতে বিমান হামলা শুরু করেছে জান্তা বাহিনী। হামলা মিয়ানমারের ভেতরে হলেও বিস্ফোরণের তীব্রতায় নাফ নদীর এপারের ঘরবাড়িও কেঁপে উঠছে, যা আতঙ্ক ছড়াচ্ছে সীমান্তের বাসিন্দাদের মধ্যে। প্রথমে ৫ থেকে ৭টা মতো মারছে বড় অস্ত্র, তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে, ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। ৭-৮টা মোটর শেলের শব্দ শুনতে পাই। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে, বিকট আওয়াজ আমরা নদীর এপারেও পাচ্ছি। ওপারে বিস্ফোরণ, গোলাবর্ষণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এপারের পরিস্থিতি স্বাভাবিক। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে। অতীতের সংঘাতের প্রভাবে বাংলাদেশকে আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এবার তেমন বড় ধরনের ঢলের আশঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞরা। তাদের মতে মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ সীমান্তে আরও কাছাকাছি চলে এলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যদি রোহিঙ্গারা এখানে আসার সম্ভাবনা থাকে, সেটার কারণে আগাম তথ্য নিশ্চয়ই সরকারের কাছে থাকতে পারে এবং বিশেষ করে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীরা আছে, সেটার একটা আগাম প্রস্তুতি। কিন্তু সেখানে খুব বেশি মানুষ আসবে বলে আমাদের মনে হয় না। প্রশাসনের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি আতঙ্কিত না হতে সীমান্তবাসীকেও আশ্বস্ত করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি এবং আমাদের যে কোস্টে থাকে কোস্টগার্ড, ওরা সতর্ক অবস্থানে ছিল কোনো রকম যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে শুধু কক্সবাজারের টেকনাফ ও উখিয়া নয়, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তেও নজরদারি জোরদার করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জামায়াতে ইসলামী কোনো গণতান্ত্রিক দল নয় বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তারা মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চলেছে। অন্যদিকে চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও দেশের মানুষকে বিভক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে দলের বর্ধিত সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরানো হয়েছে। তবে এখন আবার এমন একটি শক্তি সামনে এসেছে যারা 1971 সালে দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি। সেই দলটি আজ মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিতে চলেছে। জামায়াতে ইসলাম, আমি এর আগেও বলেছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মহিলাদেরকে ভুল বুঝিয়ে তারা কিন্তু ভোট ব্যাংকে হাত দিতে চলেছে, আপনাদের হাত দিয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, চক্রান্তের মাধ্যমে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা হলেও বাংলাদেশের মানুষকে বিভক্ত করা যাবে না। এই ভূখণ্ডের অস্তিত্ব এবং স্বাধীনতা, এই ভূখণ্ডের অর্থনৈতিক বিকাশ, সমস্ত কিছুর জন্য একসাথে লড়াই করা এই জাতি কখনো কোনো জাতীয় এবং আন্তর্জাতিক বা বৈদেশিক চক্রান্তে এই সম্পর্ককে বিনষ্ট করতে আগেও পারেনি, এখনো পারবে না।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে দেশের মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা গত অনেক বছর সম্ভব হয়নি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। মিরন আহমেদ, সময় সংবাদ। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের 1 ইঞ্চি জায়গা ছাড় দেওয়া হবে না। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষ বিজিবির পাশে থাকবে। এ সময় মাদক নিয়ন্ত্রণ বিল প্রসঙ্গে বলেন, নিয়ন্ত্রণ নয়, মাদককে নির্মূল করতে হবে। আপনাদের সাথে এবং যদি আমার এই জানাটা কোনোদিন এই এলাকার মানুষের কাজে লাগে, তাহলে আমি নিজেকেই দেশ আমাদের যেহেতু সবার 1 ইঞ্চি জায়গা কেন একটা বালুর উপরে কাউকে পা রাখতে দেব না ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের বিজিবির পাশাপাশি আমরা সবাই বিজিবি হয়ে আমরা ওখানে দাঁড়ায় যাব। এদেশ আমার দেশ, আমাকে আমার দেশ রক্ষা করতে হবে। এর স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। রাত 11টার সময় আরও থাকছে। বিদেশ থেকে এনে অনলাইনে বিক্রি হচ্ছে ভয়ঙ্কর মাদক সীসা। ক্রেতা সেজে অধিদপ্তরের অভিযানে 2 ভাই সহ 3 জন ধরা। বাড্ডা বসুন্ধরা থেকে 66 কেজি জব্দ। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাসাবাড়ির ছাদ যেন এডিসের প্রজনন কেন্দ্র। মাঠ পর্যায়ে মশক নিধন কার্যক্রমও আছে ঢিলেভাব। এডিস নিধনে ওষুধের মান নিয়ে প্রশ্ন ঢাকার 2 সিটির বাসিন্দাদের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাসায়নিকের ধোঁয়া ছিটিয়ে সম্ভব নয় মশা নির্মূল, দরকার কীটনাশকের পরীক্ষা। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চ মাত্রার ট্যাবলেট। খলিলুর রহমান ও জাকারিয়া জয়ের ছবিতে মনির হোসাইনের রিপোর্ট। মশা তাড়ানোর এই আয়োজন প্রায় সারা বছরই দেখা যায় রাজধানী জুড়ে, কিন্তু ডেঙ্গুর চোখ রাঙানির কাছে এই আয়োজনের ফলাফল শূন্য। মৌসুমের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন বাড়তে থাকে, ঝরে প্রাণও। রাজধানীর 2 সিটির বিভিন্ন এলাকায় মশা নিধনের কার্যক্রম দৃশ্যমান। মিরপুর, মোহাম্মদপুর, মুগদা, যাত্রাবাড়ি সহ মশা অধ্যুষিত এলাকাগুলোতে স্প্রে করা হলেও তার মান নিয়ে আছে বাসিন্দাদের অভিযোগ। যখন দিল তখন 2-3-4 ঘন্টা মশা নাই, কিন্তু আবার পরের দিন একই অবস্থা। সিটি কর্পোরেশনে যাচ্ছি, আসতেছি, বলতেছি, যাবে, লোক পড়াবে, ওষুধ দিবে। আছে উল্টো চিত্র। নিজ আঙিনা পরিষ্কার সহ বাসিন্দাদের অবহেলার বিষয়টিও নজরে আসে সময় সংবাদের। এডিসের লার্ভা দেখা যায় বিভিন্ন ভবনের ছাদ ও নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে। মশার মারার কোনো লোকই পাইতে আসি না দীর্ঘ 5 বছর পর্যন্ত। আমাদেরকে বলা নেই, আমরা ডিউটি করি, গেট ফলো করি। এই জন্য ওই যে বসরা আছে ইঞ্জিনিয়ার সাহেব, সাইড ইঞ্জিনিয়ার, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, কিছু এলাকায় লার্ভা নিধনে কাজ করছে না বিদ্যমান ঔষধ, তাই শুধু রাসায়নিক ছিটিয়ে মশা নিধন সম্ভব নয়। তারা কিছু রাসায়নিক ধোঁয়া ছিটাচ্ছে, এটাতে মশা নিয়ন্ত্রণ আগেও হয়নি, এখনও হচ্ছে না। রাসায়নিকগুলো, কীটনাশকগুলো আমাদের পরীক্ষা করে যেখানে রেজিস্ট্যান্স হয়েছে সেখান থেকে সরিয়ে, যেখানে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা মশা অর্জন করেনি সে সমস্ত এলাকায় এই কীটনাশকগুলো পাঠানো উচিত। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, রাসায়নিক দিয়ে যেসব লার্ভা ধ্বংস করা সম্ভব না, সেসব লার্ভা ধ্বংসে 1 সপ্তাহের মধ্যে আনা হবে উচ্চ মাত্রার ট্যাবলেট। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। এটি একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট। এই ভবনটি এখনও মানুষের বসবাসের উপযুক্ত না হলেও এটি হয়ে রয়েছে এডিস মশার আদর্শ স্থান। ডেঙ্গু নিয়ন্ত্রণে অর্থাৎ এডিস মশা নিধনে সরকারের নানা পদক্ষেপ নিয়ে প্রশ্ন থাকলেও প্রশ্ন আছে সাধারণ নাগরিকদের এমন সব সচেতনতা নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, কোনো এক পক্ষের সম্ভব নয় একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। এডিস মশা নিধনে তাই সব পক্ষের সমান অংশগ্রহণ দরকার বলে মনে করেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। একই লার্ভানাশক দীর্ঘদিন ব্যবহারে কমে এসেছে কার্যকারিতা। এডিস মশা নিয়ন্ত্রণে
নতুন ওষুধ আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক। তবে রাজধানীতে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু ওষুধ নয়, পরিচ্ছন্নতা অভিযান, জলাশয় রক্ষা এবং নাগরিক সচেতনতার উপর জোর দিয়েছেন তিনি। জলাশয়ে নির্বিঘ্নে বংশবিস্তার করছে মশা। ডেঙ্গুর মৌসুমে উদ্বেগ তৈরি করেছে এডিসের এই প্রজনন ক্ষেত্র। মশার বংশবিস্তার ঠেকানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে গুলশান বনানী লেকের দূষণ ও দুর্গন্ধ থেকে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন আশেপাশের বাসিন্দারা। শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটির উদ্যোগে খাল বাঁচাও কর্মসূচির আওতায় গুলশান লেকে চালানো হয় পরিচ্ছন্নতা অভিযান। প্রত্যেকদিন যে গন্ধটা পাই, সেই গন্ধ থেকে আমাদের আসলে মাথায় আসলে আসলে আমরা কি করতে পারি। অ্যাকচুয়ালি সবাই মিলে যদি এগিয়ে আসে তাহলে শুধুমাত্র এই ক্যানেল না, আসলে ঢাকা শহর বাংলাদেশের প্রত্যেকটা খাল আমরা পুনরুদ্ধার করতে পারবো। প্রায় 400-500 ইউথ আজকে এটা নিয়ে কাজ করছে, বাট আমাদের এই সেন্স এবং এই রেসপন্সিবিলিটি সবার মধ্যে গ্রো করতে হবে। বিকেলে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক জানান, এডিস মশার বংশবিস্তার ঠেকাতে দীর্ঘদিন ধরে একই লার্ভানাশক ওষুধ ব্যবহারের ফলে এর কার্যকারিতা কমে যাওয়ায় নতুন ওষুধ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কোয়ার্টার ও নির্মাণাধীন ভবনগুলো এখন এডিস মশার প্রজননের হটস্পটে পরিণত হয়েছে দাবি করে এসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদারির উপর গুরুত্ব দেন তিনি। একটা ওষুধ মেডিসিন যদি বারবার প্রয়োগ করা হয়, হয়তো সেই মশার সাথে সেই ওষুধের রেজিস্ট্যান্টটা হয়ে যায়। বিধায় আমরা কিন্তু দুই রকমের সকাল এবং বিকালবেলা তাকে অ্যাবনর্মাল রাখার জন্য এটা করে যাচ্ছি। ওষুধ যে আমরা ব্যবহার করছি ম্যালাথিয়ন সহ লার্ভাসাইডের ওষুধ, আমরা এর পাশাপাশি অন্য একটা ওষুধকে আমরা আনার জন্য চেষ্টা চালাচ্ছি, সেটাকে নিয়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে সেটা আমাদের একটা বোর্ড থাকে, মিটিং হয়, সিদ্ধান্তের পরে সেটাকে আমরা করব। এ সময় সুয়ারেজ ব্যবস্থা উন্নয়নে গুলশান বারিধারা খালে গিয়ে পড়া অধিকাংশ লাইন অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অন্যদিকে নতুন করে শুরু হওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প চলতি মাস থেকে বড় পরিসরে শুরুর কথা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ততায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিভিন্ন জেলায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে জানাচ্ছেন সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ। শুক্রবার সকালে চট্টগ্রামে সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাসের এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, নতুন করে শুরু হওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প চলতি মাস থেকে আরো বড় পরিসরে শুরু হবে। লেসন লার্নিং হয়েছে, ওটা থেকে শিক্ষা নিয়ে এমন ভাবে করব যাতে ফ্যামিলি কার্ড নিয়ে কেউ না বলতে পারে মানুষকে বাদ দেওয়া হয়েছে। সিলেটে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, নজরদারি নিশ্চিত হলেই ভোজ্য তেলের দাম নির্ধারণের বিষয়টি ব্যবসায়ীদের হাতে ছেড়ে দেওয়ার কথা ভাববে সরকার। যখন যেটা দরকার সেই ইন্টারভেনশনটা করার জন্য একটা এআই জেনারেটেড মডেল থাকবে, একটা প্রোগ্রাম থাকবে, সেটা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের কাজ হবে। অন্যদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সরকারের পক্ষ থেকে এবার বাজেটে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, আমি মনে করি নতুন পরিকল্পনার মাধ্যমে ভালো ভালো দায়িত্ববান ব্যক্তিকে সঠিক জায়গায় যদি আমরা পদায়ন করতে পারি, তাহলে যে দীর্ঘদিনের মানুষের অসহায়ত্ব স্বাস্থ্যসেবা এসে সেটা আমার মনে কেটে উঠবে। আগামী 1 বছরের মধ্যে ইউনিয়ন, জেলা, উপজেলা পরিষদ সহ পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নিজ নির্বাচনী এলাকা বগুড়ার শিবগঞ্জের বড়াইলের বাকশন খাল পুনঃখনন শেষে তিনি গণমাধ্যমকে একথা জানান। আগামী 1 বছরের মধ্যে আমাদের 5টি স্থানীয় সরকার নির্বাচন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হবে। যশোরে এক অনুষ্ঠানে এলপিজি সিলিন্ডারের দাম প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, নাগরিকদের স্বস্তি দিতেই দাম কমিয়েছে সরকার। রাতারাতি একটা বড় মূল্য সমন্বয়ের হয়েছে এবং আমরা আশা করি এটা বাংলাদেশের মানুষের অন্তত সংসার পরিচালনার স্বস্তি এনে দেবে। এছাড়া নেত্রকোনার মদনী, উচিতপুর, হাওড়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
আলোকিত সমাজ ও দক্ষ মানব সম্পদ তৈরিতে বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। শুক্রবার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন ও কালচারাল নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মঞ্চে নান্দনিক নানা সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে দর্শকদের মন জয় করে নিল সবে শিক্ষা জীবন শুরু করা ক্ষুদে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের একটি হোটেলে গ্র্যাজুয়েশন ও কালচারাল নাইট অনুষ্ঠানে অংশ নেয় তারা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য ও স্কুলের প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। তথ্য প্রযুক্তি নির্ভর পাঠদান এবং শিক্ষাবান্ধব পরিবেশের কারণে আস্থা বাড়ছে বলে জানান অভিভাবকরা। And I'm very happy because the school is doing so well and it has such amazing facilities. The venue is also অনেক ভালো, তো ওভারঅল স্টার্ট অনেক ভালোই হচ্ছে। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আধুনিক অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার কাজ করছে। ছোট ছোট শিশু প্রত্যেকেই পিকাসো, প্রত্যেকেই আসলে আইনস্টাইন হতে পারে। কেননা আমার এবং প্রান্তিক পর্যায়ের অর্থাৎ যে এই মুহূর্তে লেবার দিয়ে তার জীবিকা নির্বাহ করে, রাস্তায় কাজ করছে, দোকানে কাজ করছে, তার সন্তানের সাথে আমার সন্তানের পার্থক্যটা কোথায়? এই প্ল্যাটফর্ম দেওয়ার মধ্যে। তার সন্তান প্ল্যাটফর্ম পাচ্ছে না, আমাদের কারো প্রিভিলেজড যে ফ্যামিলি সোসাইটি তাদের সন্তানেরা সেই প্ল্যাটফর্ম পাচ্ছে। এই পার্থক্যটা দূরীভূত করতে হবে। আমরা অনেকেই স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা আসলে সত্যিকারভাবে কি হয়ে উঠে সেটা আমি এই স্কুলটাকে দেখে এবং এই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে দেখে বুঝতে পারলাম যে কখনো কখনো ড্রিমস কামস ট্রু। আমাদের ভবিষ্যৎ যারা নেতৃত্ব, আজকে আমাদের সন্তান যারা এই স্কুলের ছাত্র, তারা জানতে পারবে আসলে আমাদেরকে কোথায় গিয়ে পৌঁছাতে হবে। প্রকৃতি ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে সৃজনশীল, মানবিক ও বিশ্বমানের নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে 2024 সালে যাত্রা শুরু করে ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। Thai Aluminium. The better is now the best. এলপি গ্যাসের দাম কমায় জনমনে স্বস্তি ফিরলেও এখনও সব জায়গায় মিলছে না সরকার নির্ধারিত দামে। 1528 টাকার গ্যাসের দাম কোথাও কোথাও হাঁকা হচ্ছে 1600 থেকে 1800 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন নতুন নির্ধারিত দামের চালান এখনও না আসে এবং গ্রাহকের বাসায় পাঠানোর ডেলিভারি চার্জ সহ নানা কারণে বাড়তি দাম রাখতে হচ্ছে। সেলিম আহমেদের ছবিতে ফারুক ভেরবিনের রিপোর্ট। এলপি গ্যাসের দাম কমানোর প্রভাব কতটা পড়ল বাজারে তা জানতে কথা হচ্ছিল রাজধানীর বছিলার বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে। যার কাছে যেরকম পারে এরকম নিতেছে। আমার বসুন্ধরাটা দরকার, এখন বসুন্ধরাটা মনে হয় 1850 টাকার নিচে দিতেছে না। সরকার নির্ধারিত করছে কিন্তু এখন আমরা পাইতেছি না। আমি কিন্তু এখন গ্যাসের জন্য ঘুরতেছি। আমিরুলের মন্তব্যের সূত্র ধরে তাকে নিয়ে যাওয়া হলো দোকানে, যেখানে হাঁকা হচ্ছিল বাড়তি দাম। বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল অভিযোগের সত্যতা। পেট্রোম্যাক্স, ফ্রেশ, আইগেস, জেমাই এগুলো বিক্রি করছি 1600 করে, আর যমুনা 1650, আর বসুন্ধরা অনেকের দাম বলছি 1850 টাকা, আমি বলছি 1800 রাখতে পারবো। কিন্তু সরকার তো 1528 টাকা নির্ধারণ করেছে। কিছু আমার ডিলার যার কাছে নেই, ওরা আমাদেরকে এখন ওই দামে পাইনি। এখন আমরা 12 কেজি সিলিন্ডারের দাম টানা 2 দফা 599 টাকা বাড়ানোর পর 2 দফায় কমানো হয়েছে 412 টাকা। বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করা হয় 1528 টাকা। এতে গ্রাহকরা কিছুটা স্বস্তির কথা চিন্তা করলেও অভিযোগও কম নয়। ভোক্তারা বলছেন সরকার নির্ধারিত দামের অস্তিত্ব কেবল ঘোষণাই, বাস্তবে পরিস্থিতি পুরোই উল্টো। আমরা 1528 টাকার প্রতিফলন পাচ্ছি না। সরকারের কোনো সুবিধা, কোনো নিয়ম কানুনই এখানে মানা হয় না। এখানে এদের নিজস্ব নিয়ম কানুন। আনফর্চুনেটলি আজকে সকালে আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে। একটা সিলিন্ডারের প্রাইস 1800 টাকা আর একটার প্রাইস হলো 1850 টাকা। আমি বাধ্য হয়ে সেই সিলিন্ডারই নিয়ে গেলাম বাসায়। কোনো কিছুর যদি দাম বেড়ে যায় তাহলে রাতারাতি বেড়ে যায়, কিন্তু কোনো কিছু যদি দাম যদি সরকার থেকে কমিয়ে দেয় তাহলে সেটার দাম কমতে অনেক সময় লাগে। অন্যদিকে নানা কারণ তুলে ধরে দাম বেশি নেওয়ার
যৌক্তিকতা প্রমাণের চেষ্টায় খুচরা বিক্রেতারা। যখন গ্যাস কিনি ওমেরা যমুনা সবসময় আমাদের মার্কেট থেকে 70 টাকা 80 টাকা বেশি কিনতে হয়। ওমেরা যমুনার বেক্সিমকো তো সবসময় 150 টাকা করে আমরা বেশি কিনি মার্কেট রেট থেকে। পেট্রোম্যাক্স ব্যস্ত আছে আর জিএমএ ব্যস্ত আছে আমরা 1600 টাকা ডেলিভারি 400 আর কি 1528 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না, বাসায় পৌঁছায় দিই আমরা। নিত্য প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির বাজার নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি আরও বাড়ানোর দাবি সাধারণ গ্রাহকদের। দাম বাড়ানোর বেলায় অপেক্ষা করতে হয় না কোনো ঘোষণার, তবে সরকারিভাবে দাম কমানো হলে সেটি কার্যকরের ক্ষেত্রে থাকে নানা গড়িমসি, নানা অজুহাত। আর এমন নিয়ন্ত্রণহীনভাবেই চলছে দেশের এলপি গ্যাসের বাজার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে আমদানি রফতানি বাণিজ্যের ভলিউম রেকর্ড পরিমাণ বাড়লেও ইউরোপ আমেরিকার মন্দা পরিস্থিতিতে রফতানি আয় কিছুটা কমে $48 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। ট্রাম্পের ট্যারিফ জটিলতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কবলে পড়ে আশানুরূপ অর্ডার না আসায় শুধু তৈরি পোশাক খাতে অন্তত $1 বিলিয়ন কমেছে। অবশ্য জুন মাসে গার্মেন্টসের $3.38 বিলিয়ন সহ মোট $4.2 বিলিয়ন আয়ের মাধ্যমে মাসিক আয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাক্ষর টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত $7 বিলিয়ন পিছিয়ে থেকে 2025-26 অর্থ বছর শেষ করা বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। অবশ্য বিগত 2024-25 অর্থ বছরে এই আয় ছিল $48.28 বিলিয়ন। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশও কোনোভাবে তার থেকে বাদ যাচ্ছে না। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে যে একটা মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের প্রভাবে আমাদের রপ্তানি কমেছে এবং আমাদের গার্মেন্টসের রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি যেটা ছিল বাংলাদেশে সেটা কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 7% প্রবৃদ্ধিতে $1.23 বিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে 7.75 প্রবৃদ্ধিতে $883 মিলিয়ন আয় করেছে। একই সঙ্গে রপ্তানি আয় বেড়েছে হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ও কৃষিজাত পণ্যে। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসছি, মিটিং করতেছি, কিভাবে করে আমরা গ্রোথটা ধরে রাখবো এটা নিয়ে কাজ করতেছি। 24.67 প্রবৃদ্ধি নিয়ে $3.96 বিলিয়ন রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু করেছিল বাংলাদেশের তৈরি পোশাক খাত। কিন্তু আগস্ট মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়িয়ে দিলে বিপর্যয়ের কবলে পড়ে গার্মেন্টস শিল্প। শুধুমাত্র ইউরোপ না, আমেরিকা না, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আপনার ক্রাইসিস চলছে। এদিকে রপ্তানি আয় কিছুটা কমলো, আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়িয়েছে বাংলাদেশ। বিদেয়ী 2025-26 অর্থ বছরে 7.13% প্রবৃদ্ধিতে 35,31,000 কন্টেনার, 5.62% প্রবৃদ্ধিতে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 6.35% প্রবৃদ্ধিতে 4,336টি জাহাজ হ্যান্ডেলিং করেছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। ভ্যাট ট্যাক্স এবং পোর্টের যে চার্জটা বৃদ্ধি হয়েছে সবকিছু যদি আমরা একসাথে কস্টিংয়ের মধ্যে আনি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে কিন্তু আমরা কোনোভাবে তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না। নানা জটিলতা ও সমীকরণ সত্ত্বেও বিদেয়ী অর্থ বছরে 4.09% প্রবৃদ্ধিতে $9 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন বাজেটে শুল্ক ছাড়ের প্রভাব এখনও পড়েনি নিত্যপণ্যের বাজারে। উল্টো কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। উচ্চ মূল্যেই আটকে আছে মশলা ও ডালের বাজার। তবে খানিকটা স্বস্তি মিলছে সবজি ও চালের দামে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 2026-27 অর্থ বছরের বাজেটে চাল, মশলা, দানাদার সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর 5% থেকে কমানো হয়। তবে শুল্ক ছাড়ে সেই প্রভাব নেই বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা যায় কয়েক সপ্তাহ ধরেই 120 থেকে 150 টাকায় আটকে আছে মসুর ও মুগ ডালের বাজার। লবঙ্গ 1,500 আর দারুচিনি বিক্রি হচ্ছে 500 টাকায়। দর নিয়ে অস্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। দ্রব্যমূল্যের দাম কমায় তাহলে আমাদের ক্রেতাদের জন্য বা নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা হবে আর কি। দাম তো কমার কথা কিন্তু কমে নাই ওই হারে,
বাড়ছে 10 টাকা, কমছে 1 টাকা 2 টাকা। তবে তেলের সরবরাহ আগের থেকে বাড়ছে এখন। সপ্তাহ ব্যবধানে হঠাৎ বেড়েছে মুরগির দর। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালীর দাম চড়েছে 340-এ। সব মুরগির দাম কেজিতে প্রায় 15 থেকে 20 টাকার মধ্যে বাড়তি। খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, এই কারণে খামারওয়ালারাও হিমশিম খাইয়ে গেছে, এই কারণে একটু এফেক্ট করছে। তবে গেল 2 সপ্তাহ ধরে ভোক্তাদের স্বস্তি দিচ্ছে পটল, করলা, পেঁপে, কাঁকরোল সহ বেশ কিছু সবজি। বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, তবে চড়া বেগুন, শসা। এমন অবস্থায় সবজির আমদানি কমে যাওয়ার কথা, কিন্তু তারপরেও বাজার অনেক স্বস্তিদায়ক। বেশিরভাগ সবজি আমি দেখলাম 40 থেকে 50 টাকার মধ্যে পার কিলো। একবারই সে কম আছে, যেরকম কিছু সবজির দাম বেশি, গাজর, টমেটো এগুলোর দাম বেশি। এদিকে কেজি প্রতি 2 টাকা কমেছে সব ধরনের চালের দাম। মিনিকেট 68 থেকে 70, আর 28 চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা দরে। বাজারটা চালের উপরে প্রভাব পড়েনি, সেই জন্য 28 মিনিকেটগুলো একটু দাম কমছে, পার কেজিতে 1 থেকে 2 টাকা। বাজারে তো অস্থিতিশীল হয় নাই এবং আমাদের মানে কেনার সাধ্যের ভিতরে আছে আল্লাহর মতে। কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে মাছের বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে শহরের বাইপাইল পাইকারি মাছ বাজারে বেশিরভাগ প্রজাতির মাছের দাম বেড়েছে। প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। অন্যদিকে মানিকগঞ্জের ভাটবাউরে পাইকারিতে কমেছে সবজির দাম। ঢাকার আশুলিয়ার বাইপাইলের আজিজ সুপারমার্কেট সংলগ্ন বৃহত্তর পাইকারি মাছের বাজারে ভোর থেকেই প্রতিদিন শুরু হয় বেচাকেনা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে বাজার হয়ে ওঠে জমজমাট। তবে শুক্রবার চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম। এতে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ প্রজাতির মাছের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। রুই মাছ আছে 350 টাকা, ইলিশ মাছ 1200 টাকা, শিং মাছ আছে 400 টাকা, 500 টাকা। ঝুরা মাছগুলো আছে বাটা মাছ, আর তেলাপিয়া মাছের দামটা বর্তমানে একটু বেশি। এদিকে সপ্তাহ ব্যবধানে বর্ষাকালীন সবজির সরবরাহ বেড়েছে মানিকগঞ্জের ভাটবাউর সবজির আড়তে। এতে প্রতি কেজিতে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বলে দাবি কৃষকের। আগের থেকে এই সপ্তাহে দাম আরো কম, এই কাস্টমার নিবারই চায় না, সস্তা। ঝিঙ্গা বেচতেছে হলো 20 টাকা কেজি, আর সিচন্দন 18 টাকা 20 টাকা আমরা আর কি, আর কুমড়া হইলো 16 টাকা 18 টাকা। মালের দাম কম এবং কৃষকরা হতাশার মধ্যে আছে। সারের দাম বেশি, তো এজন্য কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত। মানিকগঞ্জের এই পাইকারি বাজারে প্রতিদিন সবজি বিক্রি করে কোটি টাকার বেশি লেনদেন করেন ক্রেতা বিক্রেতারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনের সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে সরকার দ্রুত মতামত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও দেশের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ জগতে আপনারা সাংবাদিক, বাংলাদেশের আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। যে কোনো গণমাধ্যম, বিশেষ করে আইন অঙ্গনে যারা কাজ করেন তাদের জন্য বিনীত আহ্বান থাকলো, বস্তুনিষ্ঠতাই হচ্ছে গণমাধ্যমের একমাত্র মানদণ্ড। আওয়ামী লীগ শাসনামলে সংগঠিত গুম, খুন ও গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সংগঠনটির ঢাকা মহানগর শাখার আয়োজনে সকালে শাহবাগ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলন ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন ছিল জানিয়ে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এখন সময়ের দাবি। এছাড়াও বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বর অভিযান এবং পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব।
14 বছর আগে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে 2025 সালের 21 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালি। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 32 জনের নাম উল্লেখ করেন সুখরঞ্জন। 2012 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দিলওয়ার হোসেন সাইদের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে ঢাকায় আসেন সুখরঞ্জন বালি। গাজীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহরের সঙ্গে যাতায়াতের জন্য 9 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আঞ্চলিক মহাসড়ক, কিন্তু নির্মাণের 8 মাসের মাথায় সুতি নদীতে ধসে পড়েছে ওই সড়কটি। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কর্তৃপক্ষের গাফিলতিকেই এজন্য দায়ী করছেন স্থানীয়রা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। নির্মাণের বছর পেরোনোর আগেই একদিকে দেবে গিয়ে ধসে পড়ছে নদীতে, অন্যদিকে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। এমন ভোগান্তি আর দুর্ভোগ নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন গাজীপুরের শ্রীপুর থেকে জেলা সদরের চলাচলকারী হাজার হাজার বাসিন্দা। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালমান দুর্গা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতে স্থানীয়রা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও তা তোয়াক্কা করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এখন সামান্য বৃষ্টিতেই ব্লকগুলো দেবে গিয়ে ধসে পড়ছে নবনির্মিত সড়কটি। এরই মধ্যে কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি। অবশ্যই 100% গাফলতি। ইঞ্জিনিয়ার কোনো দিন এখানে আসেই না, কথা বললে তারপরে বলে যে অন্য জায়গার সে ভালো করছি। এক সপ্তাহ মতো খালি করলোই, করার পর আছে করে কালাতে আছে ভেঙে যাওয়ার পর আবার সারা গেছে আবার ভেঙে লোক আর বাংলা পরে আবার করুন। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত যত খারাপ হওয়ার কথা না। প্রশাসনের কাছে আপনার সবার কাছে একটা আবদার থাকবে যে এটা দেখশন করার জন্য ভালোভাবে রাস্তাটা যে ভালোভাবে হয়। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলছেন নদী তীরবর্তী হওয়ায় এমন ভাঙন স্বাভাবিক ঘটনা। আর ঠিকাদারের জামানত রাখা 90 লাখ টাকা দিয়েই সড়কটি পুনরায় মেরামত করা হবে বলে জানায় উপজেলা প্রকৌশল বিভাগ। নিম্নমানের কোনো কাজ হয় নাই, একটা হাই কোয়ালিটির কাম হয়েছে। ওই কাজ আমার 4 কোটি টাকা লস হয়েছে, 1.5 কোটি টাকা জামানত আটকা আছে। আমাদের কাজ ভাঙুক দাম নয়, আমাদের এটা ঠিক করে দিয়ে আমাদের জামানত তুলতে হবে। লোক পরে এটা ঠিকঠাক করার ব্যবস্থা করতে হবে। নতুন মাটি ভরাট করে যেহেতু কাজ করা হয়েছে, এটা একটা সিজন গেলে দেন এটা স্টেবল হয়ে যাবে। তা আমরা লাকি যে এটা জামানতের সময়ের মধ্যে ঘটেছে, তাকে দিয়ে আমরা এটা শীঘ্রই ঠিক করতে পারব। গাজীপুর জেলা শহরের সঙ্গে শিল্পাঞ্চল শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করতে 5 কিলোমিটার সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় 9 কোটি টাকা। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। নজরদারি, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে পথচারীদের জন্য নির্মিত ওয়াকওয়ের এখন করুণ দশা। বিভিন্ন স্থানে ময়লা আবর্জনের স্তূপ, রেলিং ভেঙে পড়ায় রাস্তাটি চলাচলের ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সন্ধ্যার পর অবাধে চলছে আবার মাদক বেচাকেনা, ঘটছে ছিনতাইয়ের ঘটনাও। নদীর তীরে বিশুদ্ধ বাতাসে শরীরের ক্লান্তি দূর করতে ওয়াকওয়ের সিঁড়িতে বসেছিলেন পঙ্গু বৃদ্ধ নজরুল ইসলাম, কিন্তু কয়েক ফুট সামনেই ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ তিনি। গাড়ি ভরে আইয়া আইনা ময়লা মাটি সব নদীর পানির মধ্যে পালায়, তাতে নদীটাও মরে যাইতেছে। একই অবস্থা পুরো ওয়াকওয়ে জুড়ে। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে নারায়ণগঞ্জ শহরের 5 নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত এমন বেহাল অবস্থা। ওয়াকওয়ের বিভিন্ন স্থানে রেলিং ভেঙে পড়েছে, বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে বড় গর্ত। এতে মানুষের চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই পথটি। স্থানীয়দের অভিযোগ, পণ্যবাহী বড় জাহাজ ও ট্রলারের রশি ওয়াকওয়ের রেলিংয়ে বাঁধার কারণে ওয়াকওয়েটির রেলিং ভেঙে পড়েছে। ময়লার স্তূপ দিয়ে একদম অস্বাস্থ্যকর একটা পরিবেশ বানায় রাখছে। যখনই বাতাসটা ছাড়ে দুর্গন্ধ এখানে বসা যায় না। ভাঙনের সরে শ্রমিক কাজ করে,
অসুবিধা হয়, একটা মানুষ যাইতে পারে না, আইতে পারে না, একটা মানুষ ধাক্কা খেয়ে এখানে পড়ে যায়। এছাড়া ওয়াকওয়ের পাশে সদর থানা ও একটি ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশের নজরদারি না থাকায় সন্ধ্যার পর পথটি পরিণত হয় ছিনতাইকারী ও মাদকের আস্তানায়। তাই ওয়াকওয়েটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ছিনতাইকারী, তারপরে মাদকের আখড়া, মাদক বেচা কিনা, মাদক গ্রহণ, বিভিন্ন কারণে এই ওয়াকওয়ে এখন হয়ে গেছে অনিরাপদ। তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো যেন এর একটা সুস্থ ব্যবস্থা করেন। ওয়াকওয়ের বিষয়ে নীতিমালা প্রণয়ন সহ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার আশ্বাস বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। পাশাপাশি মাদক ও ছিনতাই রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। আশা করি এই যে জায়গাগুলি আপনার নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, এগুলো খুব দ্রুতই আমরা সংস্কার করতে পারবো। মাদক উদ্ধার, মাদক শক্তি গ্রেপ্তার করার জন্য এবং যারা ছিনতাই করছে তারা গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাবো। নারায়ণগঞ্জে শীতলক্ষার 2 তীরে 2014 সাল থেকে কয়েক ধাপে প্রায় 17 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এই ছিল আমার কাছে থাকা রাত 11টার সময় সংবাদের সঙ্গে। এরপর যুক্ত হবেন সহকর্মী শবনব নিবিড়। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিক সুবিধা সম্পন্ন 50 শয্যার হাসপাতাল। চালুর আগেই দফায় দফায় চুরির ঘটনায় প্রায় $1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় অরক্ষিত অবস্থার সুযোগ নিয়ে একটি চক্র মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। তবে দায় নিতে চাচ্ছে না স্বাস্থ্য বিভাগ বা নির্মাণকারী প্রতিষ্ঠান। সবশেষ কয়েকদিন আগেও হাসপাতালের বিভিন্ন কক্ষের তালা ভেঙে জেনারেটরের কয়েল, এসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সহ প্রায় 34 থেকে 35 লাখ টাকার মালামাল চুরি করা হয়। এর আগেও কয়েকবার চুরি হলেও শক্ত কোনো পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ। ফলে কয়েক দফা চুরি হওয়ায় ক্ষতির পরিমাণ এখন প্রায় $1.5 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় 2020-21 অর্থবছরে প্রায় 51 কোটি টাকা ব্যয় নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় নির্মাণ শুরু হয় এই 4 তলা বিশিষ্ট হাসপাতালটির ভবন। মূল ভবনের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের জন্য পৃথক আবাসন সহ আরও 5টি ভবন নির্মাণ করা হয়েছে। এতে আধুনিক চিকিৎসা সুবিধার পাশাপাশি 5 শয্যার একটি আইসিইউ ইউনিটও রয়েছে। 2024 সালের 20 সেপ্টেম্বর হাসপাতালটির উদ্বোধনের কথা থাকলেও স্থানীয় এক ব্যক্তির স্থানান্তর সংক্রান্ত মামলার কারণে তা স্থগিত হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবনটি এখনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর না হওয়ায় শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা ছিল। পরে জাতীয় নির্বাচন উপলক্ষে সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়। তবে নির্বাচন শেষে সেনা সদস্যরা সরে গেলে ভবনটি আরও অরক্ষিত হয়ে পড়ে। আর এই সুযোগেই সংঘবদ্ধ চক্রটি চুরির ঘটনাটি ঘটায়। লক্ষ লক্ষ কোটি টাকার মালামাল চুরি হয়েছে, আরও যে চুরি হবে না এটা কোনো গ্যারান্টি নেই। যারা এর সাথে সম্পৃক্ত আছে, জড়িত আছে, দুই পক্ষকেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। সরকার যদি এই হাসপাতালটা এদিকে একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এদিকে দায়িত্ব নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, ভবনটি তাদের কাছে স্থানান্তর করা হয়নি। অপরদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, তাদের কাজ ছিল নির্মাণ শেষ করা। পরবর্তী দায়িত্ব সিভিল সার্জনের। হাসপাতাল স্থানান্তরের বিরুদ্ধে রিট করেছে মহামান্য হাইকোর্টে, একটা বিচারাধীন প্রক্রিয়া আছে। ফলে এটা হস্তান্তর গ্রহণ এবং হস্তান্তর দেওয়া দুটোই সম্ভব হচ্ছে না। ফলে নতুন হাসপাতাল ভবনটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। চুরির ঘটনার পরপরই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আর এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে, যারা কর্তৃপক্ষ আছে তারা মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমাকে জানিয়েছে। নড়িয়া উপজেলার প্রায় 3.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা দিতে তৈরি হয়েছিল আধুনিক এই হাসপাতালটি। সময় সংবাদ, শরীয়তপুর। ঠিকাদার এবং কর্তৃপক্ষের দর কষাকষিতে প্রায় 2 যুগ ধরে ঝুলে আছে টাঙ্গাইল বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় 2.5 লাখ মানুষ। তবে দ্রুতই সমস্যার সমাধান করে ভবন পুনর্নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। 21 বছর ধরে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবন। চিকিৎসার পরিবর্তে চলে মাদক সেবীদের আড্ডা।
টাঙ্গাইলের বাসাইল 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণের অভাবে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। নামেমাত্র চিকিৎসা ব্যবস্থা চালু থাকলেও অপারেশন ও রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা প্যাথোলজিতে। অন্যদিকে 27 জন চিকিৎসকের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা। এক রুমে গাদাগাদি করে বসে ব্যবস্থাপত্র দেয়ায় রোগীদের পাশাপাশি বিব্রত হন চিকিৎসকরাও। এটা সার্জারি ডাক্তার নাই, এখন বললো টাঙ্গাইল যাইতে হবে সার্জারি ডাক্তারের নিকে। বড় ধরনের ঠান্ডা লাগলে তো টাঙ্গাইল যাইতে হয়। আমরা চাই যে ভালো সেবা দেখ সবারই। অপর্যাপ্ত অবকাঠামোর বিষয়টি জানিয়ে প্রতি 3 মাস পর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও সমস্যা সমাধানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এই ব্যাপারে বারবার কথা হচ্ছে, ওনাদেরকে জানানো হচ্ছে, ওনারাও আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকমের কোনো আশানুরূপ কোনো ব্যবস্থা নিতে পারেননি বা ওই রকম কোনো আশা আমাকে দেখাননি। শুধু ভবন হলেই হবে না, সাথে আমার যে পূর্ণাঙ্গ জনবল সেটা আমার লাগবে। সেটা যদি আমরা পাই তাহলে অবশ্যই জনগণের যে আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত সেবা সেটা আমরা দিতে পারবো। তবে অসমাপ্ত ভবন, চলাচলের রাস্তা সহ ড্রাইভার ব্যারাক, গ্যারেজ এবং বৈদ্যুতিক সাব স্টেশনের জন্য আরও 4 কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন বলে জানান জেলা স্বাস্থ্য প্রকৌশলী। আগে ঠিকাদারের চুক্তি বাতিল এবং নতুন কাজ পুনরায় এস্টিমেট করে আমাদের যে ইনকমপ্লিট কাজ আছে এটা নতুন অর্থ বরাদ্দ নিয়ে পুনরায় বাস্তবায়নের জন্য কার্যক্রম চলমান আছে। 2005 সালে 5 কোটি টাকা ব্যয়ে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। ছুটির দিনের নীরবতা ভেঙে শিল্পীদের আনাগোনায় দিনভর উৎসব মুখর ছিল এফডিসি প্রাঙ্গণ। চলচ্চিত্র সমিতির দ্বিবার্ষিক নির্বাচন কেন্দ্র করে রূপালী পর্দার তারকাদের মিলন মেলায় পরিণত হয় এফডিসি। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে চলছে গণনা। 2টি প্যানেলে লড়েন 42 প্রার্থী। রূপালী পর্দার তারকাদের উপস্থিতিতে চাঁদের হাটে পরিণত হয়েছিল এফডিসি প্রাঙ্গণ। দীর্ঘদিনের সহকর্মীদের কাছে পেয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় আর সোনালী অতীতের স্মৃতিচারণের পাশাপাশি পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল নির্বাচনী উত্তাপ। দিনভর বিরাজ করেছে উৎসবের আমেজ। শুক্রবার সকাল 9:30টার পর শুরু হয় এফডিসি নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দেওয়ার পর বিভিন্ন প্রজন্মের শিল্পীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। নবীন প্রবীণের এই মেলবন্ধন যেন দেয় চলচ্চিত্রের সুদিনের বার্তা। সবাই মিলে চেষ্টা করছে একটা সমালোচিত ইলেকশন না করে আলোচিত একটা ইলেকশন করার জন্য। নির্বাচন আমরা হারি জিতি সেটা তো না, অনেকদিন পর আমাদের পরিবারের লোকগুলির সাথে আমাদের দেখা হয়। এবারের নির্বাচনে মোট ভোটার 573 জন, যেখানে 2টি প্যানেল থেকে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 42 জন প্রার্থী। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়েছেন কেউ কেউ। প্রার্থীদের সবার কণ্ঠে ছিল এক সুর। নির্বাচনে জয়ী হলে শিল্পী সমিতির কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করবেন তারা। দুঃখী শিল্পীরা যারা আছে, আমার দাঁড়ানোর উদ্দেশ্যই এটা, তাদের জন্য কিছু তো অবশ্যই করব। ভোটারদের পাশে থাকা, তাদের প্রবলেমগুলো সলভ করে নেওয়া, সবাই সুন্দর করে আবার এক হয়ে আমরা শিল্পী সমিতির জন্য সবাই কাজ করব, এটাই তো আমার কামনা। ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। ব্যালট বাক্সে মোট ভোট পড়ে 83%। আমি খুবই আনন্দিত যে আনন্দ ঘন পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আগের চেয়ে অনেক সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে পরিবেশ। একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে। যারা এফডিসি নিয়ে সবসময় কষ্ট করেন, কাজ করেন, সবার পাশে দাঁড়ান, তারাই ইলেকশনে দাঁড়িয়েছে। আমরা চাই যে যারাই জিতুক না কেন তারা আবার এফডিসির জন্য কাজ শুরু করুক। নির্বাচন ঘিরে পুরো এফডিসি জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এখন অপেক্ষা কেবল ফলাফলের। ভোট গণনা শেষেই ব্যালটের রায়ে রচিত হবে আগামী 2 বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বের কাহন। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের প্রাচীন নদীবন্দর মীর কাদিম জৌলুস হারাচ্ছে দিন দিন। ভরা বর্ষায়ও লঞ্চ ভিড়ছে না বন্দরে। ঘাট এলাকায় নাব্য সংকট ছাড়াও দখল দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল। আর খানাখন্দে ভরা সরু রাস্তায় ভোগান্তি চরমে। বিঘ্নিত হচ্ছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আবু সাঈদের ক্যামেরায় বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। এক সময়ের কর্মচাঞ্চল্য, বন্দর এখন শুনশান নিরাপত্তা। নেই ঘাট শ্রমিকদের হাঁকডাক, হকারদের ছুটাছুটি, নৌযান শ্রমিকদের ব্যস্ততা। বর্ষায়ও ভিড়ছে না লঞ্চ।
নাব্য সংকট ছাড়াও দখলে দূষণে অভ্যন্তরীণ খালে বন্ধ নৌ চলাচল আর সরু ও ভাঙাচোরা রাস্তার কারণে স্থলপথেও ভোগান্তি। দেশের অন্যতম এই বাণিজ্য কেন্দ্রটিতে স্থবিরতা। 3 শতাধিক ধানের চাতাল ও চালের আড়ত বন্ধ হয়ে গেছে। প্রভাব পড়েছে ডাল, তেল, আটা, ময়দা সহ বিপুল সংখ্যক কারখানা ও বাণিজ্যে। মাছের আড়তে কমেছে সরবরাহ। রাত দিন 24 ঘন্টা সরব থাকা ঘাটটি এখন কর্মচাঞ্চল্যহীন। দ্বিতীয় কলকাতা হিসেবে পরিচিত মীরকাদিম ঐতিহ্য হারাচ্ছে দিন দিন। পানি খুব কম, শুকনা, ছোট লঞ্চে ঢুকতে, ছোট ছোট লঞ্চগুলো 60 ফুট 65 ফুট লঞ্চগুলো ঢুকতে পারে না। ওদিকে পুট করছে, এই পুটের তো কাজে লাগাইতে হইব, এই জন্য মানুষের দেহানের লেগে গাড়টারে দেখতে ওদিকে লিয়ে গেল। খাল, বিল, নদী নালা সব শুকায় গেছে, ওই জন্য এটা বড় হয়ে গেছে। এখানে যানবাহন চলাচল করতে বিঘ্ন ঘটায়। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে মীরকাদিমের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। এরই মধ্যে নয়নের খাল উদ্ধার কাজ শুরু হয়েছে। রাস্তাঘাটগুলো অবস্থা একটু খারাপ, তো এটার অবস্থা খুব শীঘ্রই আশা করি সরকারের যে এজেন্ডা, সরকারের যে চাওয়া পাওয়া, সেটা খুব শীঘ্রই তারা হাত দেবেন এবং রাস্তাঘাট খুব সুন্দর হবে। সরকারের যে সামর্থ্যতা, এটা আমরা দ্রুততার বেগে পারবো না একটু সময় নিয়ে আমরা 6 মাসের মধ্যে করবো, এটা আমরা ফিজিবিলিটিটা আমরা স্টাডি করছি। BIWTA বলছে স্থানান্তরিত লংঘাট ধলেশ্বরীর মূল চ্যানেলের দূরে থাকায় বারবার ড্রেজিং করেও নাব্য ধরে রাখা যাচ্ছে না, তাই বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। 2005 সালের 25 সেপ্টেম্বর কাঠপট্টি লংঘাট প্রায় 1 কিলোমিটার ভেতরে মীরকাদিম এলাকায় সরিয়ে আনা হয়, কিন্তু এরপর থেকেই নাব্য সংকট সহ নানা কারণে এখানে নিয়মিত লঞ্চ ফিরতে পারছে না। সে কারণে এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাড়ানো হয়েছে প্রকল্পের ব্যয় ও সময়, তবুও দীর্ঘ 4 বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়া উত্রা নদীর ওপর মোহরকোনা পাকা সেতুর নির্মাণ কাজ। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। পুরাতন সেতুর সংযোগ সড়ক ভেঙে ফেলায় 3 মাস ধরে বন্ধ রয়েছে মোহরকোনা ও কামালপুরের যাতায়াত ব্যবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নদীর 2 পাড়ের কয়েক হাজার মানুষ। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিকলী উপজেলা সদরের মোহরকোনা এলাকায় ঘোড়া উত্রা নদীর উপর পুরনো সেতুটি ব্যবহারে অযোগ্য হয়ে পড়ায় সেখানে নতুন পাকা সেতু নির্মাণ শুরু হয় 4 বছর আগে। 2022-2023 অর্থ বছরে 98.6 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের কাজ পায় যৌথভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স ও মেসার্স মমিনুল হক। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি অর্ধেকও। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করলেও নেই কর্তৃপক্ষের নজরদারি। আমরা খুব অসুবিধা হইতেছে। ব্রিজের জন্য অনেক রাস্তাবদ্ধ এলাকায়, যে দুই এলাকা মানুষ যোগাযোগ বন্ধ, বিভিন্ন মানুষ বিচ্ছিন্ন আছে। নিচে একটা পিলার করছে, এটার মধ্যে নিচে দিয়ে ঢালাইয়ের ইয়ার ছুটে লোড বাইরে গেছে, এটা মাটি দিয়ে ডাইকা আবার এমনি তুই দিছে। কিছুদিন আগে কংক্রিট ছিল এখানে, হাতে এমনি দিলে কংক্রিট আপনার মাটি হয়ে যায়। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। নির্দিষ্ট সময়ে 100% কাজ শেষ হবে বলে জানান LGEDর প্রকৌশলী। প্রায় এক বছর ভূমি অধিগ্রহণের কারণে টোটালি কাজ আগাইতে পারি নাই এবং বর্তমানে কাজের গতি প্রায় 45%। আশা করি ডিসেম্বরের মধ্যে কাজটা সমাপ্ত করতে পারবো যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে। শুরুতে সেতু নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত মূল্য ছিল প্রায় 24 কোটি টাকা। তবে 2 দফায় বাড়িয়ে 2025-2026 অর্থ বছরে প্রকল্পটির চুক্তি মূল্য নির্ধারণ করা হয় প্রায় 30 কোটি টাকা। 2 পাশের সংযোগ সড়ক নির্মাণ সহ 98.6 মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা গোপালগঞ্জ পৌর এলাকার প্রতিটি রাস্তা বিগত বছরগুলোতে সড়ক পুনর্নির্মাণ কাজে অনিয়ম ও দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের সড়কগুলো। এতে চরম ভোগান্তিতে শহরবাসী। তবে পর্যাপ্ত বাজেট বা বরাদ্দ না থাকায় সড়কগুলো মেরামত করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। কোথাও কার্পেটিং, আবার কোথাও RCC ঢালাই উঠে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত।
বৃষ্টি হলেই পানি জমে বেড়ে যায় ভোগান্তির মাত্রা। এতে প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন সহ হাজারো মানুষ। আর এই জরাজীর্ণ রাস্তায় নিত্যদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। 2018-19 এবং 2019-20 অর্থ বছরে ইউজিজিআইপি ও এমজিএসপি প্রকল্পের অর্থায়নে 24 কোটিরও বেশি টাকা ব্যয়ে পৌর এলাকার প্রায় সবকটি রাস্তা ও ড্রেন সংস্কার করা হয়। অভিযোগ রয়েছে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের ফলেই রাস্তাগুলির এমন বেহাল দশা। গোপালগঞ্জ পৌর এলাকার এসব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ করা হলেও কাজের মান নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। এছাড়া পরবর্তীতে তেমন কোনো সংস্কার না করায় তার খেসারত হিসেবে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসী সহ জেলা শহরে বিভিন্ন প্রয়োজনে আসা হাজার হাজার মানুষকে। একদম বাজে ভাই, এই যে রাস্তাটা আসলাম, এই যে লোড গাড়িটা নিয়ে আসলাম, আমার গাড়িতে প্রথম দক্কল খাইছে সেটা আমি জানি। এই রাস্তা যে সময় তৈরি করছে সেই সময় থেকে এই যে ভাঙা, এখন বৃষ্টি বর্ষা হলে পরে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। গর্তগুলোর কারণে রাস্তা রিক্সায় খাদে পড়ে যাচ্ছে, আবার অনেক সময় আছে মোটরসাইকেল না যাওয়া আসায় মোটরসাইকেল চলে পড়ে যায়। পরিপূর্ণ কাজ হইলে রাস্তাটা এরকম এত তাড়াতাড়ি সমস্যা হইতো না। দুর্ভোগের কথা স্বীকার করে পর্যাপ্ত বাজেট বা বিশেষ বরাদ্দ না পেলে সড়কগুলো সংস্কার করা সম্ভব না বলে জানান পৌর প্রকৌশলী। অনেক দিন হয়ে গেছে যেগুলো রাস্তাগুলো সংস্কার হয় না, এগুলা সংস্কার করা দরকার, এই জন্য পর্যাপ্ত বরাদ্দ প্রয়োজন আমাদের। 30.70 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভাটিতে সড়ক রয়েছে 229 কিলোমিটার। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। কখনো খরা কখনো অতিবৃষ্টি, এতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের মরিচ চাষিরা। ঋণ করে বিঘার পর বিঘা মরিচ চাষ করে ক্ষতির মুখে তারা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মরিচ গাছে ঝরে যাচ্ছে ফল ফুল, অনেক জায়গায় ঢলে মরে যাচ্ছে গাছ। ভরা মৌসুমে মানিকগঞ্জের 7 উপজেলায় ক্ষতির মুখে চাষিরা। অতি খরায় শুকিয়ে যাচ্ছে গাছ, আবার অতি বৃষ্টিতে বিঘার পর বিঘা মরিচের জমিতে পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেত। নানা রোগে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। রাত দিন পরিশ্রম করেও লাভের মুখ দেখছেন না বলে দাবি তাদের। আমরা তো মনে করেন যে ঋণ মিন কইরে এই মরিচ গাছ করছি, ক্ষেত করছি, শস্য করছি, মাইটেইছি, তারপরে এই বৃষ্টিতে এই গাছগুলো মরে গেছে। বৃষ্টি নামে তারপরে পুরা রোদ, এত রোদে এই বেলা দেখলে বিকালবেলা এসে দেখে মরিচ সব টলে গেছে। কিস্তি ছিলাম সবই আমাকে চলে গেল, কি করবেন আমরা? খাল বন্ধ হয়ে গেছে, খালের পানি যায় না, এই জন্য পানি বাইজে মরে গেছে সব। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। খরার পরিমাণে যদি তাপমাত্রা কোনো কারণে 38 ডিগ্রি বেশি হয় তাহলে মরিচের গাছ কুঁচকে যায়, এবং আবার যদি খুব বেশি বৃষ্টিপাত হয়ে পানি জমে থাকে তাহলে মরিচ গাছের সমস্যা হয়। সেই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উভয় ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 3800 হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। কক্সবাজার সমুদ্র সৈকতে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হলেও কমেনি পর্যটক সমাগম। সাপ্তাহিক ছুটি থাকায় বেড়েছে পর্যটকদের ভিড়। উত্তাল ঢেউয়ে গা ভাসান ভ্রমণ পিপাসুরা, তবে নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো তীব্র রোদ, ব্যবসা গরম আর উত্তাল সাগর উপেক্ষা করেই সাপ্তাহিক ছুটিতে সমুদ্র সৈকতে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। কেউ সমুদ্র স্নানে, কেউ টিউবে ভেসে ঢেউয়ের সঙ্গে মেতে উঠেছেন। সন্দীপ অবশ্য বেশি যাওয়া হয় না, বছরে একবার হয়তো যাওয়া হয়, বাট এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে আমার। সাগর অনেক উত্তাল আর ভিতরে যাওয়া খুব রিস্ক। আজকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে প্রচুর পর্যটক সমাগম হয়েছে। খুশি আমরা সবাই, ফ্যামিলি নিয়ে এসেছিলাম, সবাই খুশি। উত্তাল হলেও এখানে মধ্যে যে একটা যে সুন্দর একটা ফিলিংস আর কি, এখানে না আসলে তো বোঝা যায় না। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অফিসের তথ্য মতে উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে এর মাঝেও কমেনি পর্যটকের সমাগম। বর্ষা মৌসুমেও পর্যটকের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে সৈকত পাড়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় বেড়েছে বেচাকিনা। বর্ষাকাল এই জন্য ব্যবসা একটু মোটামুটি চলতেছে। সমুদ্র উত্তাল থাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টাঙানো হয়েছে লাল পতাকা, আর লাইফগার্ডের নিরাপদ সীমানা নিশ্চিত করা হয়েছে লাল হলুদ পতাকার মাধ্যমে। সমুদ্র উত্তালের কারণে বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে, পানির স্রোত রয়েছে। পর্যটকরা বিভিন্ন জায়গাতে অনেকে মানতেছে, অনেকে মানতেছে না। এরপরও আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে রেড এন্ড ইয়েলো ফ্ল্যাগের ভিতরে রাখার জন্য।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে লাইফগার্ডের পাশাপাশি দায়িত্ব পালন করছে সৈকত কর্মী, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তীব্র দাবদাহের মধ্যে এবার দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। কলোরাডো রাজ্যে আগুনে পড়ে গেছে অন্তত 50,000 একর এলাকা। দাবানলের কবলে পড়েছে স্পেন ও ফ্রান্সের বিভিন্ন অঞ্চলও। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ভূমধ্যসাগরীয় বাতাসের প্রভাবে আরও বাড়তে পারে দাবানলের ঝুঁকি। যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে দাবানলে পড়ে গেছে 50,000 একরেরও বেশি এলাকা। দাবানলের বিস্তার ঠেকাতে এখনো কোনো ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেনি কর্তৃপক্ষ। এরই মাঝে অন্তত 750টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেওলা শহরের চারদিকে ছড়িয়ে পড়েছে আগুন। এদিকে কলোরাডোর নুলস দাবানলে প্রাণ হারানো 3 বন বিভাগের দমকল কর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপের চিত্র একই। স্পেনের লেওন প্রদেশে শুরু হওয়া দাবানলে এরই মাঝে 100 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। দুর্গম এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অগ্নি নির্বাপক সদস্যরা। অন্যদিকে বাতাস অনুকূলে থাকলে আরাগনের আলকুবিয়েরে পর্বতমালার দাবানলও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্থানীয় প্রশাসন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও কয়েক সপ্তাহের খরা ও রেকর্ড তাপমাত্রার পর দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। আউদ ও এরো অঞ্চলে প্রায় 900 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 800 অগ্নি নির্বাপক সদস্য ও 1.5 শতাধিক যান। মার্সের কাছেও নতুন দাবানলের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানায়, 2টি বড় আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। বৃষ্টির সম্ভাবনা না থাকা, দীর্ঘস্থায়ী খরা এবং শক্তিশালী ভূমধ্যসাগরীয় বাতাসের কারণে আগামী দিনগুলোতে দাবানলের ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দাবদাহের ভয়াবহ প্রভাব পড়েছে সুইজারল্যান্ডের হিমবাহগুলোতে। মাত্র 2 সপ্তাহের তাপপ্রবাহেই গলে গেছে প্রায় 1.5 মিটার মূল বরফখণ্ড। তীব্র গরম আর শীতকালে কম তুষারপাতের কারণে ইতিহাসের 2য় সর্বোচ্চ বরফ ক্ষয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আল্পসের এই দ্রুত বরফ গলে যাওয়া ইউরোপের নদীগুলোর পানির উৎস ও সার্বিক পরিবেশের জন্য বড় ধরনের জলবায়ু সংকট তৈরি করছে। সুইজারল্যান্ডের নাম শুনলেই আমাদের দৃশ্যপটে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড়, বিশাল সাদা হিমবাহ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু সেই চিরচেনা দৃশ্য এখন বদলে যাচ্ছে। জমে থাকা বরফের একের পর এক বিশাল স্তূপ গলে পানি হয়ে নেমে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, তীব্র গরমে শীতে যে বরফ জমা পড়েছিল সেই তুষার গলে শেষ হয়ে গেছে। এখন থেকে গরম যত বাড়বে ততই গলবে হিমবাহের বহু বছর ধরে জমে থাকা মূল বরফখণ্ড। সাধারণত এই সময় আরও পরে আসে, কিন্তু এবছর শীতে কম তুষারপাত আর তীব্র গরমের কারণে বরফ গলা অনেক আগেই শুরু হয়েছে, যা ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটেছে। এবারের শীতে তুষারপাত খুব কম ছিল। মে মাসেই তাপপ্রবাহ শুরু হয়েছিল আর জুনে আমরা অত্যন্ত তীব্র একটি দাবদাহের মধ্যে দিয়ে এসেছি, যার কারণে জুনের শেষেই সেই পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইতিহাসের 2য় সর্বপ্রথম ঘটনা। তাই 2026 সালেও আমরা বড় ধরনের বরফ ক্ষয় দেখতে যাচ্ছি। গ্লেসিয়ার পর্যবেক্ষণকারী বিজ্ঞানী ম্যাথিয়াস হুস বলেন, এখন হিমবাহগুলোর অবস্থা খুবই খারাপ। মাত্র 2 সপ্তাহে প্রচণ্ড গরমে একটি জায়গায় প্রায় 1.5 মিটার বরফ গলে গেছে। আর জুন মাসে সারা দেশে যত বরফ গলেছে সেই পানি দিয়ে প্রতি 6 সেকেন্ডে একটি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরে ফেলা সম্ভব। তথ্য বলছে, শুধু 2025 সালের জুন থেকে এই পর্যন্ত রোন হিমবাহ প্রায় 8 মিটার বরফ হারিয়েছে। পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে সুইজারল্যান্ডের হিমবাহগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এই বরফ শুধু পাহাড়ের সৌন্দর্য নয়, ইউরোপের বহু নদীর পানির গুরুত্বপূর্ণ উৎস। তাই হিমবাহের দ্রুত গলে যাওয়া কেবল একটি দেশের সমস্যা নয়, বরং ভবিষ্যতের পানি, পরিবেশ ও জলবায়ুর জন্য বড় সতর্কবার্তা। ইশিতা আক্তার, সময় সংবাদ। সাইকেলের শহর কোপেনহেগেনে পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে চাপ বেড়েছে সাইকেল লেনে। স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি ও দুর্ঘটনা কমাতে এবার পর্যটকদের জন্য বিশেষ সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে ডেনমার্কের সড়ক নিরাপত্তা কাউন্সিল। সাইকেল চালানোর নিয়ম কানুন শেখাতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেয়া হচ্ছে নির্দেশনাপত্র।
বিশ্বের অন্যতম সাইকেল বান্ধব শহর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। প্রতিদিন হাজারো স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অসংখ্য বিদেশি পর্যটকও শহর ঘুরে দেখতে বেছে নেন সাইকেল। তবে পর্যটকদের অনেকেই শহরের সাইকেল লেনের নিয়মকানুন সম্পর্কে না জানায় গ্রীষ্মকালে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার ঝুঁকি বেড়ে যায়। তাই সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে ডেনমার্কের রোড সেফটি কাউন্সিল। গত বছর প্রথম চালু হওয়া এই কর্মসূচি আবারও শুরু হয়েছে। সামাজিক যোগাযোগে বিভিন্ন পোস্টের মাধ্যমে পর্যটকদের শেখানো হচ্ছে সাইকেল চালানোর নিয়মকানুন। এর মধ্যে রয়েছে মোড় নেয়ার আগে হাতের সংকেত দেয়া, সাইকেল লেনের ডান পাশে চলা এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করার মতো গুরুত্বপূর্ণ নিয়ম। পাশাপাশি শহরের বিভিন্ন ভাড়ার সাইকেল কেন্দ্রেও পর্যটকদের হাতে তুলে দেয়া হচ্ছে নির্দেশনা সংবলিত পোস্ট কার্ড। প্রচারণার অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা ভাড়ার সাইকেলের ঝুড়িতে নির্দেশনাপত্র রেখে দিচ্ছেন এবং পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলে নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছেন। গ্রীষ্মের ব্যস্ত মৌসুমে যখন স্থানীয় পর্যটকরা একই সাইকেল লেনে চলাচল করেন, তখন সামান্য অসচেতনতাও বিভ্রান্তি বা দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন আয়োজকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের কাশ্মীরে জলবায়ু পরিবর্তন, দূষণ, অনিয়ন্ত্রিত নগরায়ন সহ নানা কারণে শত শত প্রাকৃতিক হ্রদ হারিয়ে গেছে কিংবা সংকুচিত হয়েছে। ডাল লেকের চিরচেনা চিত্রও বদলে গেছে। পরিবেশবিদরা বলছেন, এভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য, পর্যটন ও স্থানীয় মানুষের জীবিকা। কে বলবে এটি স্বর্গের প্রতিচ্ছবি হিসেবে পরিচিত কাশ্মীরের ডাল লেক। হিমালয়ের পাদদেশে শিকারা বা কাঠের নৌকা ভেসে চলার সেই মনোরম দৃশ্য এখন ঢেকে যাচ্ছে আগাছা, দূষণ আর জলবায়ু পরিবর্তনের ছায়ায়। এসব পরিষ্কার রাখতে প্রতিদিনই কাজ করছেন সরকারি কর্মীরা। দূষিত পানির সংস্পর্শে এলেই ত্বকে অ্যালার্জি হওয়ার আশঙ্কায় অনেকেই গ্লাভস পরে কাজ করছেন। সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, 1967 সালের পর কাশ্মীরের 697টি প্রাকৃতিক হ্রদের মধ্যে 315টি পুরোপুরি হারিয়ে গেছে এবং আরও 203টি আয়তনে ছোট হয়ে এসেছে। অনেক হ্রদই এখন মৌসুমী জলাভূমি বা কৃষি জমিতে পরিণত হয়েছে। অনিয়ন্ত্রিত নগরায়ন, অবৈধ দখল, নদী থেকে আসা অতিরিক্ত পলি, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সব মিলিয়ে এই সংকট আরও তীব্র হচ্ছে। 2025 সালের এক নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, হ্রদ সংরক্ষণে সরকারি উদ্যোগ মূলত মাত্র 6টি হ্রদেই সীমাবদ্ধ। 2017 থেকে 2022 সালের মধ্যে শুধু ডাল লেকের পেছনেই ব্যয় হয়েছে প্রায় 400 কোটি রুপি, যা মোট বরাদ্দের প্রায় 75%। অথচ বাকি প্রায় 700টি হ্রদ কার্যত কোনো সংরক্ষণ কার্যক্রমের আওতায় নেই। কর্মকর্তারা বলছেন, অর্থ ও জনবলের সীমাবদ্ধতার মধ্যেও সংরক্ষণের চেষ্টা চলছে। তবে অপরিশোধিত পয়ঃনিষ্কাশন এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবেশবিদদের মতে, হিমালয় অঞ্চলে বৈশ্বিক গড়ের তুলনায় দ্রুত তাপমাত্রা বাড়ছে, কমে যাচ্ছে তুষারপাত, আগেভাগেই গলছে হিমবাহ, আবার কখনো হচ্ছে অস্বাভাবিক ভারী বৃষ্টি। এতে হ্রদে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং পলির পরিমাণও বাড়ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে কাশ্মীরের হ্রদগুলো ধীরে ধীরে ইতিহাসে পরিণত হতে পারে। রাইসা জান্নাত, সময় সংবাদ। নদীর পানির ন্যায্য বন্টন, বর্জ্য ও প্লাস্টিক দূষণ রোধ, দখলদার উচ্ছেদ, জীববৈচিত্র্য রক্ষা এবং নদী রক্ষায় কমিশন গঠনের দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হল রান ফর পদ্মা মিনি ম্যারাথন। 7 কিলোমিটারের এই দৌড়ে অংশ নেয় 3 শতাধিক দৌড়প্রেমী। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজশাহীর লালন শাহ মুক্ত মঞ্চে নানা বয়সী নারী পুরুষের মিলন মেলা। তাদের লক্ষ্য নদীর প্রাণ ফিরিয়ে আনা। তাই অধিকার আদায়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরিতে রান ফর পদ্মার ব্যানারে তারা দৌড়ালেন হাফ ম্যারাথন। মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে 7.5 কিলোমিটারের এ ম্যারাথনের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই যাত্রা শুরু করলাম, সেটি যেন আমাদের সফলতা অর্জন করে। উজানে একতরফা পানি প্রত্যাহার, বর্জ্য প্লাস্টিক দূষণ ও দখলে নাব্যতা হারাচ্ছে প্রমত্তা পদ্মা। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। দ্রুত নিচে নেমে যাচ্ছে বরেন্দ্রর ভূগর্ভস্থ পানির স্তর। দখলদার উচ্ছেদ, জীববৈচিত্র্য রক্ষা এবং নদী রক্ষায় কমিশন গঠনের দাবিতে এই দৌড়। এই
টাইটেল দিয়ে যে ইভেন্টটা করা হয়েছে এটা যুক্তিযুক্ত এবং খুবই ভালো। এরকম আয়োজনটা প্রতি বছর যেন হোক। পদ্মার পাড়ে এরকম একটা সুন্দর একটা আয়োজন করার জন্য এই টিমকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশে যত নদ নদী আছে যেগুলো দখল হচ্ছে, যেগুলোতে হচ্ছে প্লাস্টিক বা বর্জ্য ফেলা হচ্ছে, সেগুলো যেন ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা নিয়ে আসা যায় এবং দখল রোধ করা যায়, তার বিরুদ্ধে আমাদের একটি মেসেজ এই রান ফর পদ্মা। এই আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে, পূর্ণশক্তির একাদশ নিয়ে নামছে আলবিসেলেস্তে, নানা গুঞ্জন উড়িয়ে বড় জয়ের আশা সমর্থকদের। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। কাল জানাজা, 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই দাফন। এবং তিস্তা চীন বাংলাদেশের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে অগ্রগতি পর্যবেক্ষণ করছে ভারত। ব্রিফিংয়ে জানালেন জয়সওয়াল, চীনা যুদ্ধবিমান কেনার আলোচনায়ও নজর। এই ছিল সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।